ওয়েলকাম টু ফাইনাল আমার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আপডেট অনেক আছে আর সবচেয়ে বড় কথা কালে কিন্তু মোহনবাগানের খেলা ছিল, যেটা কিন্তু 2-0 জিততে হতো, যেটা প্রিভিউতে বলেছিলাম। ঠিক 2-0 কিন্তু স্কোর লাইন হয়েছে, একদম শেষে গোল দিয়ে কিন্তু মোহনবাগান ফাইনালে চলে গেছে। আর এবার কিন্তু শিল্ড এবং কাপের ডাবলটা করার কিন্তু চান্স হয়ে আছে। ফাইনালটাও কিন্তু সল্টলেক স্টেডিয়ামে। আর ফাইনালিস্ট আরেকজন কি হবে সেটা কিন্তু আজকে ডিসাইড হবে, সেগুলো নিয়ে তো কথাবার্তা বলবো। কিন্তু তার সাথেও মোহনবাগান কিন্তু এই বছরেও কিছু এমন প্লেয়ারকে টার্গেট করছে, বিশাল বিশাল টাকার অঙ্ক দিয়ে হয়তো আনতে হবে, কিন্তু সেগুলো যদি হয় মোহনবাগানের টিম কিন্তু আরো স্ট্রং হয়ে যাবে। পরের বছর যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে, সেই জায়গায় কিন্তু এরা ভালো স্কোয়াড বানানোর চেষ্টা করছে। তো সেই প্লেয়ারদেরও নিয়ে কথাবার্তা বলবো, ইস্ট বেঙ্গলে যা যা আপডেটস আছে সেগুলো নিয়েও বলবো। সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও, রেগুলার এরকম আপডেটস পেয়ে যাবে। তো পুজোর থেকে প্রথমে শুনে নাও। তো প্রথমে কিছু আপডেট আছে সেগুলো একটু দিয়ে দিই। তো তার মধ্যে বলি আজকে কিন্তু জুনিয়র লিগ মানে আন্ডার 15 এএফ লিগের একটা ম্যাচ রয়েছে, ইউনাইটেড স্পোর্টস ভার্সেস মোহনবাগান সুপার জেট। এছাড়া গতকালকে অনেকগুলো খেলা ছিল, তো তার মধ্যে বলে রাখি এএফএফ জুনিয়র লিগেরই ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গল ফুটবল একাডেমি, সেটা কিন্তু ইস্ট বেঙ্গল 4-1 গোলে হেরে গেছে। আর আরেকটা ছিল হচ্ছে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি ভার্সেস মোহামেডান স্পোর্টিং, সেটা কিন্তু বিধাননগর 5-0 গোলে জিতেছে। এবং তার সাথে আরেকটা আপডেট দিয়ে দিই, সামনেই আগামী 1 তারিখ থেকে মানে 1 মে থেকে কিন্তু ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, যেটা কিন্তু কলকাতাতেই হবে, মোস্ট প্রবাবলি সুরের মাঠ এবং কিশোরগঞ্জ স্টেডিয়াম, এই দুটো হবে। তো তার জন্য 22 জনের বেঙ্গল স্কোয়াড অ্যানাউন্স করেছে। এই স্কোয়াডটা একটু বলে দিচ্ছি যাদেরকে নেওয়া হয়েছে: গুরুবাড়ি মান্ডি, মঞ্জু, নন্দিতা, সুস্মিতা লেপচা, অনিতা ওরাও, সরস্বতী মুর্মু, মুগলি সোরেন, পুনম, মিনি রায়, পূজা, সঙ্গীতা ভাস্কর ক্যাপ্টেন, অনিবালা দেবী, সাথী দেবনাথ, রিম্পা হালদার, কবিতা সোরেন, মৌসুমী মুর্মু, সোলঞ্জনা রাহুল, মমতা মাহাতো, সুমিলা চানু, সুনিতা মুন্ডা, দুলারি মারান্ডি এবং সুজাতা মাহাতা। তো এদেরকে নিয়ে কিন্তু টিম গঠন করা হয়েছে। তো এবার আসি ট্রান্সফার আপডেট গুলো, তারপরে কালকের খেলায় আসছি। তো ট্রান্সফারের মধ্যে বেশ কিছুদিন আগে একটা ট্রান্সফার তো আমি বলেই দিয়েছিলাম, মোটামুটি যাকে কিন্তু চাইছে সেটা হচ্ছে জিকসান সিং। জিকসান সিংকে কিন্তু এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে, কারণ জিকসান এই মুহূর্তে বলা হয় ইন্ডিয়ার বেস্ট সিডিএম, ন্যাশনাল টিমের নির্ভরযোগ্য প্লেয়ার। আর ওকে যদি আনতে পারে ন্যাশনাল টিমের আরো একটা প্লেয়ার ইনক্লুশন হবে। তো ওকে নিতে গেলে কিন্তু অবশ্যই কেরালাকে ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। মোটামুটি যতদূর খবর বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, তো শোনা যাচ্ছে ওর জন্য নাকি 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি অফার করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং যেহেতু মোহনবাগান ACL 2 খেলবে, তো সেখান থেকে অবশ্যই জিকসানের সম্ভাবনা প্রবল মোহনবাগানে চলে আসার। এবং তার সাথে আরো একজনকে চাইছে শোনা যাচ্ছে, যেটা আগে বলিনি, তো সেটা হচ্ছে ছাং থেকেও কিন্তু মুম্বাই থেকে নিতে চাইছে, যেহেতু এবছর ACL খেলবে, ACL 2 খেলবে। আর ছাংদের সাথেও কিন্তু মুম্বাইয়ের লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে, তো ওকেও নিতে গেলে কিন্তু সেই ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে। এবার দেখান যে ছাংটি কি করে। জিকসানটা কিন্তু হয়ে যেতে পারে, মানে খুব ক্লোজ আছে বলতে গেলে, জিকসানকে নিয়ে নিতেই পারে। আগের বছরও দেখেছো সাহাল আব্দুল সামাদ, তারপরে অনিরুদ্ধ থাপা একসাথে কিন্তু এনেছে, আশিক কুরনিয়ানের মতো প্লেয়ারকে এনেছে তার আগে, একসাথে কিন্তু এনেছে, সেটা কিন্তু ইম্পসিবল কিছুই না। আর জিকসানকে কিন্তু একদম মানে অল আউট চাইছে জিকসানকে। আর এই ডিলটা কিন্তু হয়েও যেতে পারে, হয়ে গেলে কিন্তু এই মোহনবাগান টিম আরো অনেক গুণ কিন্তু স্ট্রং হয়ে যাবে। কারণ ডিফেন্সিভ মিডফিল্ডে যে ইন্ডিয়ান পজিশনটা ওটাই কিন্তু একটু উইক বলতে গেলে, তো জিকসান চলে এলে কিন্তু বিশাল ব্যাপার। আর ছাংতেটা এখন কিন্তু ইনিশিয়াল স্টেজে, ছাংতেটা একটু কঠিন আছে, কিন্তু হয়ে কিন্তু যেতেই পারে। ছাংতে এলে বুঝতেই পারছো রাইট উইং যে জায়গাটা, মানে ওই জায়গাটা অসম্ভব ভালো হয়ে যাবে। কুরুনিয়ান কিন্তু ফিরে আসবে পরের সিজনে, কুরুনিয়ান বাদিক থেকে, ছাংতে ডান দিক থেকে যদি হয় তো আলাদা লেভেলের কিন্তু, মানে ইন্ডিয়ান স্কোয়াডটা কিন্তু আলাদা লেভেলের হয়ে যাবে। কিন্তু ছাংতেটা একদম ইনিশিয়াল স্টেজে, ছাংতেটার জন্য এনকোয়ারি করছে সব। জিকসানটা কিন্তু হাই চান্সেস আছে হয়ে যাওয়ার। আর এছাড়া তো বিদেশি তো বলেছে যে টপ বিদেশি আনবে ACL 2 এর জন্য। তো দেখা যাক কোন কোন বিদেশিকে আনে আর কাকে কাকে ছাড়ে। আর উল্টো দিকে ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করছে, অনেকের সাথে কথাবার্তা বলছে। গতকালকের ভিডিওতে বলে দিয়েছে প্রীতম কোটাল কিন্তু হয়নি, মানে সাইন কিন্তু হয়নি, জাস্ট ইনিশিয়াল কথাবার্তা হয়েছিল ওই অবধি। এর সাথে যেটা বলি সেটা হচ্ছে অ্যালেক্স সাদির কথা অনেকদিন ধরে বলে আসছি। তো অ্যালেক্স সাদির সাথেও কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলছে। তো অ্যালেক্স সাদিকেও নিতে হলে কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে নিতে হবে, কারণ ওর সাথে কিন্তু হায়দ্রাবাদের কন্ট্রাক্ট রয়েছে। আর মোটামুটি যা খবর, হায়দ্রাবাদ কিন্তু একজন ইনভেস্টার ফাইনালাইজড করেছে। যদি সেটা হয়ে যায় তাহলে পরে কিন্তু অ্যালেক্স সাদি বা মাখান ছোটে এদেরকে পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। তাছাড়াও প্রিন্সটন রেভেলের কথাও চারিদিকে শুনছো, তো প্রিন্সটন রেভেলেকেও আনার চেষ্টা করছে, কিন্তু এই ডিলগুলো কিন্তু এখনো হয়নি। যে ডিলগুলো মানে এতদিনে হয়ে গেছে সেগুলো কিন্তু তোমাদের সাথে অলরেডি ডিসকাস করে দিয়েছি, আগের ভিডিওগুলোতে দেখতে হবে। কিন্তু এদের সাথে কিন্তু এখনো কথা চলছে, তো দেখা যাক এগুলো হয় কিনা, হলে কিন্তু ভালো। কারণ
ডিফেন্সে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের প্লেয়ার দরকার। ডিফেন্স কিন্তু বলতে গেলে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তো সেই জায়গায় ডিফেন্সে অবশ্যই ইন্ডিয়ান একজন স্ট্রং সেন্টার ব্যাক, কিছু সাইড ব্যাক দরকার, কারণ সাইড ব্যাক যারা আছে বা যারা ছিল, যাদেরকে ছেড়ে দিচ্ছে হয়তো অনেককে, তারাও কিন্তু খুব একটা স্ট্রং নয়। তো সেই জায়গা থেকে প্রিন্সটন রেভেলের মতো, অ্যালেক্স হাজির মতো প্লেয়ারকে যদি পায়, তো সেই অনেকটাই কিন্তু স্ট্রং হয়ে যেতে পারে ডিফেন্সটা। এবং আরো একজন বলি, ইস্ট বেঙ্গল আরো একজনকে নেওয়ার জন্য চেষ্টা করছে, সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড, জানা উইক পজিশন সৌভিক চক্রবর্তী ছাড়া সেরকম কেউ নেই। তো সেইখানে কিন্তু বিনীত রায়কে নেওয়ার কিন্তু একটা চেষ্টা করছে। বিনীত রায়কে নিলে কিন্তু ওকে সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ড দুটোই কিন্তু পজিশনে ইউজ করতে পারে। তো দেখা যাক বিনীত রায়কে নিতে পারে, কারণ বিনীত রায়ও কিন্তু লোনে রয়েছে, তো ওখান থেকে ওকে নিতে গেলে অবশ্যই একটু কাঠখোট পোড়াতে হবে। তো এগুলো তো ছিল, এবার চলে আসি কালকের খেলার কথা। কালকে আলাদাই অ্যাটমসফিয়ার মাঠে, চারিদিকে টিফো ফিফো ভর্তি, তাছাড়া আলাদাই একটা খেলা হয়েছে। আর শুরুতেই কিন্তু সেই দিমিত্রি পেট্রাডসের শটেই কিন্তু রিবাউন্ডটা হলো, আর সেখান থেকে কিন্তু কামিন্স ফিনিশ করে দিয়ে চলে গেল। তো এই টিমের একদম মেন দিমিত্রি পেট্রাডস, সেই কিন্তু আবার কন্ট্রোল করলো পুরো। আর যখন 1-0 চলছে, সবাই ভাবছে এক্সট্রা টাইমে যাবে, এক্সট্রা টাইমে গিয়ে হয়তো টাইম ব্রেকারে যাবে সবাই ভাবছে, তখনই কিন্তু একদম সাহাল আব্দুল সামাদ একদম ঠিক পজিশনে থেকেছিল, ওটা ভালো সেভও করে দিয়েছিল অমরিন্দর, কিন্তু রিবাউন্ডে আবার লেগে কিন্তু মাথায় লেগে ঢুকে যায়। তো একদম ডিজার্ভিং খেলেছে, সেই জায়গা থেকে জিতেছে। 2-0 দরকার ছিল, 2-0 কিন্তু করেছে, আর সেই নিয়ে কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। এর যদি লিগ কাপ ডাবলটা করতে পারে, সেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় কথা, তাহলে সব ট্রফি, যে কটা ট্রফি আছে সব কিন্তু কলকাতাতে আসতে পারে। আর ফাইনালটা সবচেয়ে বড় কথা, কলকাতাতে কিন্তু সেই হোম অ্যাডভান্টেজটা কিন্তু সেদিনও পাবে। আর একদমই ফুল প্যাক গ্যালারির সামনে খেলা খেলে ট্রফি জেতা, তো সেটা একটা বিশাল বড় ব্যাপার। আর খেলা নিয়ে বেশি কিছু বলার নেই, ডিজার্ভিং টিম হিসাবে এটা গতকালকার ভিডিওতে বলেছিলাম জিতবে, তো সেই জিতেছি। তো সেখান থেকে আর কিছু নেই, এবার দেখা যাক কে পড়ে। আজকে গোয়া মুম্বাইয়ের মধ্যে তো অ্যাডভান্টেজ মুম্বাই রয়েছে, কারণ অ্যাওয়ে ম্যাচে কিন্তু জিতে রয়েছে। আর বলে রাখি টিকিটের কথা অনেকে জিজ্ঞেস করছে, তো টিকিট আজকের ম্যাচটা শেষ হলে তারপরেই ছাড়বে, মোস্ট প্রবাবলি বুক মাই শোতেই যাবে, যেহেতু কলকাতার টিকিটগুলো বুক মাই শোতেই দিচ্ছে, কারণ ফাইনাল টিম মানে দুটো ফাইনালিস্ট অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু টিকিটটা ছাড়ে। তো তারপরে সবাই টিকিট কেটে নিতে পারবে, আর টিকিট কেটে অবশ্যই চলে ফাইনালের দিন আমরাও যাবো, কারণ কালকে আমাদের কাজ ছিল, সেই জন্য একটু যেতে পারিনি। আর ফাইনালটা কিন্তু শনিবার আছে, শনিবার রাত, সেই জায়গা থেকে আশা করা যায় সেদিনও একটা বিশাল বড় ভিড় হবে। আগের দিন 62,000 টিকিট ছেড়েছিল, টিকিট ওই 62-65 হয়তো ছাড়বে, কারণ তার চেয়ে বেশি কিন্তু বিধাননগর পুলিশ অ্যালাউ করে না। যদিও 87,000 ক্যাপাসিটি কেন অ্যালাউ করে না বিধাননগর পুলিশ জানা নেই, কারণ আগে কিন্তু প্রচুর লোক হতো, এর চেয়ে মানে 1 লাখ লোকের মাঝখানে বসেও কিন্তু আমরা ডার্বি দেখেছি। তো সেইটা এখন কমিয়ে দিয়েছে, কিছু করার নেই। কিন্তু মোহনবাগান সাপোর্টারদের কি বক্তব্য কালকের খেলা দেখে, কতটা খুশি? আর যেটা বললাম, এই জিকসন সিং হয়ে যেতে পারে আর ছাংতে প্রবাবল লিস্টে আছে, এই দুটো প্লেয়ারকে নিয়ে কি বক্তব্য, কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ইস্ট বেঙ্গল ফ্যানদেরও কি বক্তব্য, যে প্লেয়ারগুলোর সাথে কথা চলছে বললাম, তাদেরকে নিয়ে কি বক্তব্য, কি মনে হচ্ছে, এরা এই সাইনিং গুলো হলে কি টিমটা স্ট্রং হতে পারে, সেইগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে দিও। তো চলো এখনের জন্য টাটা।